আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমাদের দেখতে দেখতে আসলে অর্ধেক লেকচার শেষ হয়ে গেছে। আজকে আমরা 8 নম্বর লেকচার। এই 8 নম্বর লেকচারে আসলে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ সহ আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে পরিবর্তন বা বাংলাদেশের রাজনীতি আসলে কিভাবে এগুলাকে ইনফ্লুয়েন্স করে বা কানেক্টেড, সবগুলা জিনিস আজকে আমরা পড়ার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসটা হচ্ছে বাংলাদেশ পার্টের অংশ একটা, বা বাংলাদেশ জিকে রিলেটেড একটা ক্লাস হবে, এবং এই জায়গাগুলো থেকে প্রতি বছরই অনেক বেশি প্রশ্ন চলে আসে। তো আশা করি তোমরা এই ক্লাসটা করলে সুন্দর করে আজকের এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবা, এবং এর বাইরে আমরা যা পড়াবো তার বাইরে তোমার আর একদমই পড়তে হবে না। তো তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে জানায় দাও, এবং তোমরা কে কোথা থেকে দেখছো এটাও জানায় দিতে পারো। ঠিক আছে, তো আমরা একটু ভিডিওটাকে শেয়ার করে দিই, লাইভটাকে শেয়ার করে দিই, যাতে করে সবাই দেখতে পারে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও। আর আমাদের এই জিকে মানে সিজন যেটা চলতেছে 30 দিনে সবকিছু আমরা শেষ করব, তার আজকে 16তম দিন, এবং সেই 16তম দিনে আমরা 8 নম্বর লেকচার পড়াশোনা করতেছি। ওকে, তো তোমরা সবাই একটু শেয়ার করে দিতে পারো আমাদের এই লাইভটাকে, যাতে করে সবাই এটাকে দেখতে পারে। ওকে, আর আমাদের এই ক্লাসের পিডিএফ বলো, যা কিছু ম্যাটেরিয়াল বলো, তোমরা একদম ক্লাস শেষে দেখো এখানে একটা পিন কমেন্ট করে দেওয়া আছে একটা গ্রুপের, ওইটাতে জয়েন হইলেই তোমরা পরবর্তীতে ওখান থেকে ডাউনলোড করতে পারবা, অথবা আমি নিজেও তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তো আজকে আমরা তাইলে 3টা টপিক মোটামুটি পড়বো: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং এগুলোর সাথে রাজনীতি কিভাবে কানেক্টেড, এইসব অর্থাৎ সরকারের কাঠামোগুলা সম্পর্কে আমরা আজকে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই দেখো আমরা বাংলাদেশ সরকার ব্যবস্থা সম্পর্কে জানবো, যে বাংলাদেশের সরকার ব্যবস্থাটা আসলে কিরকম। এইখান থেকে কিছু ক্রুশিয়াল প্রশ্ন চলে আসে, এবং যেগুলা সরাসরি তোমাদের পরীক্ষাতে মানে একদম এইভাবেই আসবে। যেমন ধরো বাংলাদেশের কোন ধরনের সরকার মানে ব্যবস্থা আছে, বা বাংলাদেশের সরকার ব্যবস্থাটা আসলে কিরকম, এরকম প্রশ্ন চলে আসে, তখন আসে সেটা হইলো কি, তখন অ্যান্সার হবে সংসদীয় গণতন্ত্র। ওকে, আর এই জায়গাতে দেখো আরো একটা প্রশ্ন আসে এই বাংলাদেশ সরকার রিলেটেড, যে বাংলাদেশ সরকার মানে কি পদ্ধতিতে চলে। হ্যাঁ, এক কেন্দ্রিক, দ্বিকেন্দ্রিক, হ্যাঁ, বা এরকম থাকে যে মানে শাসনতান্ত্রিকটা আসলে কোন সিস্টেমের হয় বাংলাদেশের। ওকে, তো বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থা হলো এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। ওকে, তার মানে এইখানে কিন্তু আলাদা কোনো এরকম নাই। যেমন আমরা ইন্ডিয়াতে যদি যাই, দেখবো যে কি মানে প্রদেশ আছে, তারপরে কেন্দ্রীয় শাসন আছে, দুইটা আলাদা আলাদা ভাবে বিভক্ত। বাট বাংলাদেশে এরকম নাই, বাংলাদেশে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। ওকে, তো এইখান থেকে সবচাইতে বেশি এই দুইটা প্রশ্ন আসে, যে বাংলাদেশে সরকার ব্যবস্থা কোন টাইপের, এটা হলো সংসদীয় গণতন্ত্র, আর বাংলাদেশের সরকার পদ্ধতির শাসন ব্যবস্থাটা কিরকম, এটা হলো এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। এই দুইটা প্রশ্ন সবচাইতে বেশি আসে বাংলাদেশ সরকার রিলেটেড। ওকে, তারপরে কি দেখো, বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত, অর্থাৎ মন্ত্রীরাই এখানে প্রধান ভূমিকা পালন করে। হ্যাঁ, মন্ত্রী পরিষদটাই মানে প্রধানমন্ত্রীর ক্ষমতায় মন্ত্রী পরিষদ শাসিত বলতে কি বোঝানো হচ্ছে, যে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার উৎস। তোমরা যদি মানে এইরকম বাংলাদেশ সরকার ব্যবস্থা যদি র্যাঙ্কটা দেখো, তাহলে 1 নম্বরে কে থাকবে? 1 নম্বরে থাকবে রাষ্ট্রপতি, তাই না? 1 নম্বরে থাকবে রাষ্ট্রপতি। 2 নম্বরে কে? 2 নম্বরে থাকবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলতে কি বোঝায়? প্রধানমন্ত্রী বলতে তিনি যে মন্ত্রী পরিষদটা, হ্যাঁ, মন্ত্রী পরিষদটা কন্ট্রোল করেন, সেটা। হ্যাঁ, মন্ত্রী পরিষদ, সেই কথাটাই বলা হয়েছে এখানে, যে বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ, অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী যে ব্যবস্থাটা মানে প্রধানমন্ত্রীর যে পদটা আছে, এই পদটা দ্বারাই বাংলাদেশের সরকার ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়। এবং তারপরে তোমরা র্যাঙ্ক করলে কি হবে? স্পিকার, তাই না? স্পিকার, এরকম ধীরে ধীরে অনেকগুলো র্যাঙ্ক আসবে। তো নর্মালি এই 3টা র্যাঙ্ক থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, তো আমরা যদি র্যাঙ্কিং করি, যে র্যাঙ্কিং এর 1 নম্বরে কে, 2 নম্বরে কে এবং 3 নম্বরে কে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা আজকের ক্লাসে পড়বো এইটা, যে রাষ্ট্রের অঙ্গ বা বিভাগ টোটাল কয়টা। হ্যাঁ, রাষ্ট্রের অঙ্গ বা বিভাগ হলো 3টা: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ কিভাবে কাজ করে, শাসন বিভাগ কিভাবে কাজ করে, এবং বিচার বিভাগ কিভাবে কাজ করে, এই জিনিসগুলাই আমরা আজকে সুন্দর করে পড়বো। ঠিক আছে, ওকে। তো তাইলে দেখো, এরকম একটা প্রশ্ন যদি আমরা একটু সলভ করি, এটা তোমরা অ্যানসার করা ট্রাই করো, যে বাংলাদেশের সরকার পদ্ধতি আসলে কোন সরকার পদ্ধতি। কি বলা আছে দেখো এখানে, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি, নাকি যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি ব্যবস্থা, নাকি রাজতন্ত্র, নাকি এক কেন্দ্রিক। তো আমরা তো দেখছি যে কোন শাসন পদ্ধতিতে আমাদের দেশ পরিচালিত হয়, আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম, সেটা কি? এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইলো ক। ক নম্বর হইলো অ্যান্সার। তাইলে আমরা দেখি অ্যান্সার ঠিক আছে কি এটা। হ্যাঁ, এটার অ্যান্সার হইলো ক, 1 নম্বর
সেটা হলো কি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। তাইলে এই টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, বা এই টাইপের জিনিসগুলাই পরীক্ষাতে আসে। ওকে, কমপ্লেক্স কোনো কিছু আসে না, জাস্ট তোমাকে বুঝতে হবে। এখন দেখো আইন বিভাগ সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করব। আইন বিভাগ বলতে কি বোঝানো হচ্ছে, যে যারা আইন কি করে, মানে আইনটা কিভাবে এটা সংশোধন করা লাগবে, বা আইন রিলেটেড যা কিছুই আছে সবই মোটামুটি আইন বিভাগের কাজ। ওকে, তো এই আইন বিভাগের আমরা হিস্ট্রিটা আগে জানবো। যেমন হিস্ট্রি কি, যে আগে আইন বিভাগের সকল কার্যক্রম, যখন আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা ভাগে বিভক্ত ছিলাম, তখন আইন বিভাগটা কোথা থেকে পরিচালিত হইতো, এটা আমাদের প্রথমত জানতে হবে। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলকে মোটামুটি ধরো এখন কি বলা যায়, যে আইন পরিষদ হিসেবে কাজ করতো এই জায়গাতে। তো সেইটা আর কি এইখানে দেওয়া আছে। দেখো যে পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল কোথায়, জগন্নাথ হলে। আর জগন্নাথ হল কোনটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল সেটার কথা বলা হয়েছে। জাতীয় সংসদের প্রতীক, এখন বর্তমানে আমাদের জাতীয় সংসদের প্রতীক কি, প্রতীক হইল শাপলা, এমন টাইপের প্রশ্ন আসে। আর জাতীয় সংসদের সম্পর্কে আমরা আগের ক্লাসেও জানছি, তারপরে আমরা রিলেটেড জিনিসগুলো একই সাথে পড়বো আমাদের, যাতে করে মাথায় ভালো করে থাকে। তাহলে কি দেখো, জাতীয় সংসদের সংসদ ভবন যেটা আছে এটার স্থপতি কে, লুই আই কান। ওকে, লুই আই কান কোথায় জন্মগ্রহণ করেন, মানে তিনি কোন দেশের, মানে কোন ন্যাশনালিটি হোল্ড করতেন, তিনি হচ্ছে সার্বিয়ান লোক ছিলেন। ওকে, তো সেইটা। তারপরে এই যে জাতীয় সংসদ ভবনের কি বলে, কত একর, বা সংসদ ভবনের এরিয়াটা কত পরিমাণের, হ্যাঁ সেটা এখানে জানতে চাইছে। এটা হলো কি 215 একর জমির উপরে এই জাতীয় সংসদ ভবন এটা কি করা হয়েছে, এটা নির্মাণ করা হয়েছে। ওকে, তারপরে কি দেখো বাংলাদেশের জাতীয় সংসদের মানে উদ্বোধন করা হয় কবে, হ্যাঁ মানে এটা ওরিয়েন্ট করা হয় কবে, এটা হচ্ছে 28 জানুয়ারি 1982 সালে। ওকে, তারপরে দেখো এখানে কিছু তথ্য, এগুলা মানে একদম সলিড তথ্য তোমাদের পরীক্ষাতে আসবে। বাংলাদেশের জাতীয় ভবন কয়তলা বিশিষ্ট, 9 তলা বিশিষ্ট, সংসদ ভবনের উচ্চতা কত, 155 ফুট, হ্যাঁ এই টাইপের জিনিসগুলা। জাতীয় সংসদ ভবনের দর্শকের আসন, মানে এখানে বসতে পারবে কতজন, 430 জন। এটা ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত, এটা এই সংসদ ভবনে লাগায়, সংসদ ভবনের সাথে যে লেকটা ওইটাকে বলা হয় এটা ক্রিসেন্ট লেক। ওকে, তো এই ইনফরমেশন গুলা তোমাদের জানতে হবে। এখন দেখো আমরা কিছু এই সংসদ ভবন সম্পর্কে যেহেতু আমরা আসলাম, অবভিয়াসলি স্পিকারের কথা চলে আসবে। এখন যদি স্পিকারের কথা চলে আসে, তাহলে বাংলাদেশের প্রথম স্পিকার হইল শিরীন শারমিন চৌধুরী। হ্যাঁ, তো এটা আসলে ডিনাই করার কোনো অপশন নাই, যা তাই বলতে হবে। তারপরে ধরো বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীকে ছিল দীপুমণি। এগুলা হচ্ছে আওয়ামী লীগের, যদিও এই প্রশ্ন এখন তোমাদের আসবে না কখনো, তারপরেও আসলে ইতিহাস তো ইতিহাসই, আমাদের জানতে হবে। ওকে, তো সেটাই বলা আছে, তিনি 2013 সালে আসলে নির্বাচিত হন। তো পদমর্যাদা ক্রমে দেখো জাতীয় সংসদের স্পিকারের অবস্থান কত, তৃতীয়। কারণ আমরা প্রথমেই দেখলাম কি, প্রথমেই দেখলাম প্রেসিডেন্ট, হ্যাঁ তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী, তারপরেই দেখো আমরা স্পিকারকে দেখলাম, তাই না? তো এই জন্য স্পিকারের অবস্থান কত, তৃতীয়, এই জন্য এই কথাটা এখানে বলা আছে। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নম্বর আসন, মানে প্রথম আসনটা 300 আসনের মধ্যে প্রথম আসন হইল পঞ্চগড়। ওকে, বাংলাদেশের টোটাল আসন আছে কতগুলা, 300টা। ওকে, এবং 300তম কত, বান্দরবন। এই দুইটা প্রশ্ন অনেক সময় আসে, 1 নম্বর আর 300 নম্বর আসন মানে কোথায়, আর সবচাইতে বেশি আসন আসে কোথায়, অবভিয়াসলি ঢাকার মধ্যে সবচাইতে বেশি আসন থাকবে। যারা সিটি কর্পোরেশনের মধ্যেই আসন হচ্ছে টোটাল 4টা। তো এগুলো হচ্ছে কি ইনফরমেশন তোমাকে জানতে হবে। তারপরে একটা করে মানে কোথায় আছে, আসন আছে, এই টাইপের প্রশ্নগুলো আসে, যে শুধুমাত্র একটা করে জাতীয় সংসদের আসন কোথায় কোথায় আছে, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলায়। ওকে, ময়মনসিংহ বিভাগে আসন আছে কয়টি, ময়মনসিংহ বিভাগে সংসদীয় আসন আর কি, এগুলো অনেক সময় আসে। তো এগুলো স্পেসিফিক করে তোমাদের আসবে না। যদি ময়মনসিংহ নিয়ে কোনো প্রবলেম হয়, বা ময়মনসিংহের সাথে এটা কানেক্টেড হয় সাম্প্রতিক বিষয় রিলেটেড, এই প্রশ্নগুলো তখন আসতে পারে, নর্মালি এই প্রশ্নগুলো আসবে না। ওকে, তারপরে কি দেখো বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য 50টি কি বলে গঠন করার বিধান আছে। জাতীয় সংসদ মন্ত্রণালয়ের জন্য বিভিন্ন বিধান থাকে, তার মধ্যে হইলো 50টা গঠন বিধান আছে। ওকে, এই কথা বলা হয়েছে। এখন দেখো আরো কিছু কি ইনফরমেশন যেগুলো জানা উচিত। যেমন দেখো বেসরকারি দিবস বৃহস্পতিবার। কেন বৃহস্পতিবার? কারণ বেসরকারি দিবস বলতে ওই যে বেসরকারি বিল পাস যেগুলা বলা হয়েছে। এখন এই যে বেসরকারি বিলগুলা কি বলা হয়, বেসরকারি বিলগুলা আসলে কি? বেসরকারি বিলগুলা হইলো সংসদ সদস্যের উত্থাপিত যে কোনো বিল, হ্যাঁ অর্থাৎ সংসদ সদস্যরা, যারা সংসদের সদস্য তারা যে বিলগুলা উত্থাপন করে সেগুলাকে বলা হয় হচ্ছে বেসরকারি বিল। ওকে, আর সরকারি বিল তাইলে কি? সরকারি বিল বলতে বাংলাদেশের জাতীয় সংসদের উত্থাপিত যে বিলগুলা মন্ত্রী কর্তৃক কি হয়, মন্ত্রীরা যেগুলাকে উত্থাপন করে। তার মানে বেসরকারি বিল হইলো যেগুলা সংসদ সদস্য
একটা জিনিস খেয়াল করো, যারা সংসদ সদস্য সবাই কি মন্ত্রী না? সবাই মন্ত্রী না, এমপি হইতে পারে, মন্ত্রী না। তো সংসদ সদস্যরা যে বিলগুলা উত্থাপন করবে সেগুলাকে বেসরকারি বিল বলবো। এবং সংসদ সদস্য পাশাপাশি যদি কেউ মানে ইয়া হয়, এমপি বা মন্ত্রী বা যে কোনো কিছু থাক না কেন, মানে কোনোভাবে যদি কেউ মন্ত্রী হয়ে যায়, হ্যাঁ, মন্ত্রীরা যে বিলটাই উত্থাপন করবে সেটা হবে হলো সরকারি বিল। ওকে, তো সেই জিনিসটাই এখানে বা সেই কনসেপ্টটাই এখানে দেওয়া আছে। এখন কোন সদস্য যদি কোনো একটা বিল উত্থাপন করতে চায়, তাহলে তার টাইম হইলো 15 দিন, মানে তার 15 দিনের একটা লিখিত নোটিশ প্রদান করতে হবে যে আমি একটা বিল উত্থাপন করতে চাই। ওকে, সো এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। তারপরে দেখো সংসদ বর্জন প্রণয়ন আবশ্যক মন্তব্য ডিএডি কার, এগুলা হচ্ছে রিসেন্ট প্রশ্ন, হ্যাঁ, যে এগুলা কে কি নিয়ে মন্তব্য করছে সেগুলা। আর আরেকটা প্রশ্ন সংসদ সদস্য নিয়ে আসে, সেটা হলো যুগোস্লাভিকিয়ার যিনি রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছে আমাদের এই সংসদ ভবনে এসে ভাষণ দিয়েছিলেন। তো তার নাম হচ্ছে জোসেফ টিটো। ওকে, সো এই প্রশ্নগুলা তোমাদের জানা উচিত, বা এগুলা জানলেই সংসদ ভবন রিলেটেড আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ওকে, এখন আসো এই জায়গাতে, হ্যাঁ, জিউস ছিল, এটাতে আসলে কোনো প্রবলেম নাই, সে যাই থাক না কেন, আমরা এখানে ধর্ম নিয়ে আলোচনা করতেছি না। হ্যাঁ, সে জিউস ছিল নাকি কে ছিল এমন না। হ্যাঁ, পৃথিবীতে তোমরা তো মনে করো এইরকম হিটলারের ফিলোসফি ধারণ করতেছো, জিউস পাইলেও মেরে দাও, ইহুদি পাইলেই মেরে দাও। তো বিষয়টা হইলো ওই যে ইসরায়েল, আর তোমরা কোন প্রেক্ষাপট থেকে বলতেছো এটাও আমি জানি, যে ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিন। তোমরা কি এইটা কি কেউ জানো যে হলো ইসরায়েলের কিছু সংখ্যক মানুষ চাইতো না যে এই ম্যাসাকারটা হোক, কিছু সংখ্যক মানুষ একদম চাইতো না, এবং তারা ফিলিস্তিনের হয়ে কাজ করছে। তারাও তো ইহুদি ছিল। তো যারা ধরো ফিলিস্তিনকে হেল্প করছে ইহুদি, তাদেরকে তুমি কি বলবা? তো বিষয় হলো সব ভালো মানুষের মধ্যেই খারাপ ভালো মানুষ থাকে। হ্যাঁ, সো এমন না যে ধরো তুমি বললা যে বরিশাইল্লারা সবই খারাপ, নোয়াখাইল্লারা সবই খারাপ। তো ওইখানে কি সবাই খারাপ? 100 জনে তো একজন ভালো আছে, তাই না? সো এই জাজমেন্টটা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, যে মানে অন্ধভাবে কাউরে একদম ব্লেম করা, এটা একদম উচিত না। হ্যাঁ, আমাদের এইগুলো থেকে বের হয়ে আসতে হবে। তিনি জিউস ছিল দেখে আমি কি তাকে নিয়ে পড়াবো না? মানে এটা কি পড়াবো না? এটা কি হইলো? ঠিক আছে না? তো এটা হইলো বিষয়। জিউসরা অবভিয়াসলি আমাদের শত্রু, আমাদের ধর্ম দিক থেকে খারাপ। তারপরেও যারা আমাদেরকে সাপোর্ট করতেছে বা যারা ধরো এটার সাথে কানেক্টেড আছে, ধরো এই ম্যাসাকারের সাথে কানেক্টেড না, তো তাদেরকেও কি তুমি সেম পর্যায়ে রাখবা? তুমি অ্যাজ এ লজিক্যাল মানুষ হিসাবে রাখবা না। তো যাই হোক না কেন, তিনি যাই থাক, আমরা তো সেটা আমাদের পরীক্ষাতেও আসবে না যে তিনি আসলে কোন ধর্মের ইয়া ছিলেন। আমাদের সমস্যাটা হইলো আমরা বাংলাদেশের মানুষরা সর্বপ্রথমে মানে যারা একটু কম জানি আর কি, বা যাদের ফিলোসফি একটু নড়বড়ে, তারা প্রথমেই জিজ্ঞেস করি যে তুমি আসলে কোন ধর্মের? অন্য ধর্মের? আরে তাইলে কি হইলো? তুমি দেখবা যারা বেশি জানে বা যারা আমাদের ধর্ম স্কলার আছে, তারা কাউরে কিন্তু কোনোদিন এরকম করে কথা বলার সময় জিজ্ঞেস করবে না যে তুমি কি মুসলমান? যদি মুসলমান হও, ধরো তুমি মানো কাউরে, ধরো মিজানুর রহমান আজহারির কথা তোমার ভালো লাগে, এখন মিজানুর রহমান আজহারির সাথে একজন দেখা করতে গেছে, তাকে কি প্রথমেই জিজ্ঞেস করবে তুই বেটা কোন ধর্মের? তারপরে যদি বলে যে আমি খ্রিস্টান ধর্মের, তাইলে কি মিজানুর রহমান তার সাথে কথা বলবে না? বিষয়টা কি এমন? আগে কি জিজ্ঞেস করবে যে তুই কোন ধর্মের? না, এটা কিন্তু জিজ্ঞেস করবে না। এটা অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে এটা তোমার উচিত না। হ্যাঁ, পৃথিবীতে সব ধর্মের মানুষই বসবাস করবে, এটা স্বাভাবিক বিষয়, এটা তো অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, তো যার সাথে যেখানে আমাদের যুদ্ধ করা উচিত আমরা সেখানেই যুদ্ধ করব। হ্যাঁ, এই যে আমরা যে কিছুদিন আগে কোক বয়কট করলাম, কেন কোক চলতেছে এখনো বাংলাদেশে? বলো, চলতেছে কেন? আমরাই বাঙালিরা চালাইতেছি, যে বয়কট করছিলাম সেই আজকে খাইতেছি। ঠিক আছে না? কারণ আমরা আবেগ দিয়ে সব সময় বিচার করতে চাই। ওকে, তো যাই হোক, এখন দেখো আমরা কি করব, জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? হ্যাঁ, তো যাই হোক, এটা আবার কাটকুট করে এইভাবে লাগাই দিও না যে আমি ইসরায়েলকে কি বলে সমর্থন করছি। আমি ইসরায়েলকে কখনোই সমর্থন করি না। জিউস হইছে দেখে তারে আমি পড়াবো না, বিষয়টা কেমন লাগে? হ্যাঁ, সে সংসদ ভবনের স্থপতি, সে জিউস ধর্মে ছিল, তো কি হয়েছে আমাদের? আমরা পড়লাম। জীবনে তো অনেক কিছুই পড়া লাগে, লাগে না? ধরো কার কথা বলি তোমাদের, ইসলামিক যারা বড় বড় স্কলার আসে, অন্য ধর্ম নিয়ে মানে ডিবেট করে, হ্যাঁ, তারা কি অন্য ধর্মের বই পড়ে না? তাইলে অন্য ধর্মের বই পড়া কি হারাম? হারাম কাজ তাইলে হুজুররা কেন করে? ওকে, এখন দেখো এখানে
জাতীয় সংসদের কি, জাতীয় সংসদ ভবনের স্থপতি কি? হ্যাঁ, কে? লুই আইকন, আমরা যেটা দেখলাম। ওকে, তার নিয়ে আমরা অনেক কথাই বলছি। তো এগুলো পরীক্ষাতে আসবে, আসবে না লুই আইকন জিউস ছিল নাকি মুসলমান ছিল? ওকে, এখন দেখো কি বলা আছে, সংসদ ভবনের উচ্চতা কত? সংসদ ভবনের উচ্চতা কত ফুট? এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, 155 ফুট এটা। ওকে, তারপরের প্রশ্নটা এটা তোমরা পারবা, সেটা হলো কি, ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? হ্যাঁ, ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সংসদ ভবনের সাথে যে লেকটা আছে সেটাকে ক্রিসেন্ট লেক বলা হয়, তার মানে এটা সংসদ ভবনে। ওকে, তো এইটা গেল আমাদের জাতীয় সংসদ নিয়ে। এখন আমরা পড়বো হচ্ছে শাসন বিভাগ। হ্যাঁ, আইন তৈরি করার কারখানা যেখানে, সেটা আমরা পড়লাম। এখন আমরা পড়বো শাসন বিভাগ। শাসন বিভাগের মেইন কাজ কি? শাসন বিভাগের মেইন কাজ হইলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এইগুলাকে রক্ষা করা, মানে শাসন বিভাগের প্রথম কাজ, মেইন কাজ। তো এই টাইপের প্রশ্নগুলাই তোমাদের আসবে যে শাসন বিভাগের প্রধানকে, মেইন কাজ কি? মেইন কাজ হইলো কি, শাসন বিভাগের উপর মেইন দায়িত্ব থাকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দেশের, এটাকে রক্ষা করতে হবে। হ্যাঁ, বহি আক্রমণ থেকে দেশকে স্বাধীন রাখতে হবে, নিজেরা চলতে হবে, এই জিনিসটা তারা কি করে, মানে এটাই নিশ্চিত করে শাসন বিভাগ। ওকে, এখন দেখো বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রপতি, এটা তো আমরা জানি রাষ্ট্রপ্রধানকে। হ্যাঁ, তারপরে সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারীকে, এই রাষ্ট্রপতি। ওকে, তারপরে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু, এখনো তিনি এক্সিস্টিং আছে, তাই না? তিনি 22তম রাষ্ট্রপতি ছিলেন। ওকে, তো সামনে তো অন্যজন আসবে, তারপরেও ইনি যেহেতু এখন আছে, আমরা এটাই এখন পড়বো। ওকে, তারপর রাষ্ট্রপতির বাসভবনের নাম হইলো বঙ্গভবন। বঙ্গভবন পাকিস্তান আমলে কি নাম ছিল? গভর্নর হাউস। ওকে, বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি? প্রেসিডেন্সি গার্ড। হ্যাঁ, প্রেসিডেন্সি গার্ড রেজিমেন্ট। এই টাইপের প্রশ্নগুলো আমাদের জানতে হবে। ওকে, তারপরে কি দেখো, বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান। নির্বাহী প্রধান বলতে কি বোঝানো হচ্ছে? যে সকল এই শাসন বিভাগের ক্ষমতার প্রধান। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো, শাসন বিভাগ পরিচালনা করার জন্য সবকিছু কানেক্টেড না, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কারা কানেক্টেড? আর্মি, বিডিআর, র্যাব ট্যাব যা আছে। তার মানে তারা কার কথা শুনবে? তারা প্রধান নির্বাহী প্রধান যে তার কথাই শুনবে। তার মানে আলটিমেটলি সবাই প্রধানমন্ত্রীর কথাই শোনে। হ্যাঁ, এটাই হইলো প্রধানমন্ত্রীর পাওয়ার। তার মানে মূল পাওয়ার হোল্ড করে কে? মূল পাওয়ার হোল্ড করে অবশ্যই প্রধানমন্ত্রী। ঠিক আছে, রাষ্ট্রপতি মূল পাওয়ার হোল্ড করে না। দেশ চালাইতে গেলে সব ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর হাতে থাকে। ঠিক আছে, এটা হইলো এখানকার বিষয়। ওকে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সংহতির প্রতীক হইল কে? প্রধানমন্ত্রী। ওকে, তারপর বাংলাদেশের দেখো প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম গণভবন। ওকে, যে গণভবন আর গণভবন কি নাই? এখন আর গণভবন নাই, গণভবন থেকে পালিয়েছেন আপা। প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার দেওয়া হয় নারীর ক্ষমতায়নের জন্য। হ্যাঁ, ওমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। ওকে, তো এই টাইপের প্রশ্নগুলা আমরা এখান থেকে জানলেই হবে। এখন দেখো বাংলাদেশের মোট মন্ত্রণালয়ের সংখ্যা 43টি। এটা আসলে কমে কিংবা বাড়ে? কমে না, বাড়ে আর কি। হ্যাঁ, প্রয়োজনের তাগিদে এগুলো বাড়ে, এগুলা রিসেন্ট টাইমে বাড়তেও পারে। ওকে, তো এই জন্য এটা আপডেটেড জিনিস আমরা জেনে রাখবো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইংরেজি রূপ কি? MOPA। এগুলো পরীক্ষাতে আসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কেন পরীক্ষাতে আসে? কারণ এটার নামটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমান নাম, এবং এর পূর্ব নাম ছিল জনসংস্থাপন মন্ত্রণালয়। হ্যাঁ, জনসংস্থাপন মন্ত্রণালয়, এই জন্য এটার নামটা পরীক্ষাতে আসছে। সো এগুলা রিসেন্ট বিষয়, তাহলে বুঝতে পারতেছো রিসেন্ট বিষয়গুলা কিভাবে কানেক্টেড হইতে পারে আমাদের জিগের সাথে। তারপরে কি দেখো, প্রধানমন্ত্রীর বাংলাদেশের সংস্থাপনে এই যে মন্ত্রণালয়ের মানে বর্তমান নাম, এগুলা মিনিস্ট্রি অফ হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে কি দেখো, এখানে মন্ত্রী পরিষদের প্রধান হইল প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার করে। হ্যাঁ, মানে সোমবার করে মন্ত্রী পরিষদরা বৈঠক চালায় যে এই এক সপ্তাহে বা এই দিনগুলোতে আসলে আগের দিনগুলোতে কি হইলো। হ্যাঁ, সাপ্তাহিক একটা ডে থাকে তাদের, এইটা। তার মানে কি দেখো, এখান থেকে যদি আমরা প্রশ্ন দেখি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে? রাষ্ট্রপ্রধানকে সেনাবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি প্রধান বিচারপতি? বলো তো দেখি, এটা কি হবে? না ভাইয়া, আমি ছোট করছি না। হ্যাঁ, ও লুই আইকন। আচ্ছা, না, ছোট করার কিছু যায় আসে না। হ্যাঁ, তুমি তাকে ছোট করলেও তার কোনো কিছু যায় আসে না, কিন্তু তুমি কেন ছোট করবা বা কেন তুমি তাকে নিয়ে, মানে অ্যাজ এ ধর্মের পার্সপেক্টিভ থেকে তুমি কেন জিজ্ঞেস করবা? তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বা, দেখবা তোমার অন্য ধর্মের বন্ধু বান্ধবরা তোমার সাথে সব থেকে ভালো বন্ধু হয়ে গেছে, তখন কি তুমি ইয়া করবা যে
তুই অন্য ধর্মের, আমি তোর সাথে ভালো বন্ধুত্ব রাখবো না, এগুলো বড় হইলে বুঝে যাবা। আচ্ছা, একজন বলছে হচ্ছে এ সেনাপ্রধান। হ্যাঁ, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সেনাপ্রধান এ কে রে? সাদ্দাম, সাদমান। আচ্ছা, আরিয়ান সাদমান। আরিয়ান সাদমানের মতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হইল সেনাপ্রধান। হাউ? এটা কি এখনকার ফিলোসফিতে তুমি বলতেছো? একজন বলছো সি, একজন বলছো শাহরিয়ার সাদ, বলছো সি। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হইল কে? রাষ্ট্রপতি। সানজিদা কবির সে বলছো কি? খ, প্রধানমন্ত্রী। আচ্ছা, একজন বলছো ক, একজন বলছো খ, একজন বলছো গ, ঘটা বাকি আছে। প্রধান বিচারপতিকে কেউ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মনে করো না? দেখছো, এখনই পড়াইলাম, তোমরা ভুলে গেছো। প্রধান বিচারপতিরে বানায় দাও, সেনাবাহিনী প্রধানরে রাষ্ট্রপ্রধান বানায় দিছো, প্রধান বিচারপতিরে বানাইতে কি হয়েছে? এই তিনটা ব্যক্তির থেকে দেশ যদি ভালো চালায় তাইলে তো ভালো চালানোর কথা তো বিচারপতি, তাই না? আইন মেনে দেশ চালাবে। তো তোমরা তারে বাদ দিয়ে বাকি তিনজনে সিলেক্ট করে দিছো যে প্রধানমন্ত্রী হইলো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সেনাপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, ঠিক আছে। এই হইলো তোমাদেরকে, এই যে কিছুক্ষণ আগেই আমি পড়াইলাম, এই জায়গাতে কিছুক্ষণ আগেই পড়াইলাম যে বাংলাদেশের কোথায় গেল ইয়া হইলো রাষ্ট্রপ্রধান হইলো এই যে পদমর্যাদার দিক থেকে 1 2 3 4 এরকম করে আমি তোমাদেরকে পড়াইলাম। এই যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে পড়াইলাম রাষ্ট্রপতি, তোমরা সেটা ভুল করে ফেলছো। এটা কি এক্সপেক্টেড? হ্যাঁ, এই প্রশ্ন, এটার অ্যান্সার হইলো রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। ওকে, প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না। র্যাঙ্কিং তো তোমাদের দেখাইছি। 1 নম্বরে কি? রাষ্ট্রপতি। 1 নম্বরে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। 2 নম্বরে কি? প্রধানমন্ত্রী। 2 নম্বর ব্যক্তি কেমনে রাষ্ট্রের একজন প্রধান হইতে পারে? প্রধানমন্ত্রী দেখেই প্রধান, তিনি মন্ত্রী পরিষদের প্রধান, তিনি রাষ্ট্রের প্রধান না। রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে ভাঙলে কি হয়? রাষ্ট্রের পতি। পতি মানে কি? ধরো স্বামী, স্বামীরাই কি হয়? রাজা হয়, তাই না? তার মানে রাষ্ট্রের রাজাকে? রাষ্ট্রের রাজা হইল রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী কি? প্রধানমন্ত্রী মানে কি? মন্ত্রীদের প্রধান। হ্যাঁ, মন্ত্রীদের প্রধান, এটা মাথায় রাখো। ওকে, এখন দেখো এইখানে কি, এই প্রশ্ন পারবা সবাই। বঙ্গভবন পাকিস্তান আমলে কি নাম ছিল বলো তো দেখি? গভর্নর হাউস, প্রেসিডেন্ট হাউস, কুইন্স ভবন, নাকি হচ্ছে লার্ড ভবন? বলো। ক, খ, গ, ঘ। এটা ধরো 2 নম্বর প্রশ্ন আমি দিলাম। 2 নম্বর প্রশ্ন, এটা কি হবে? এটা কি হবে? বঙ্গভবনের পাকিস্তান আমলে কি নাম ছিল? আমরা কিছুক্ষণ আগেই পড়ছি, এটাও আমি পড়াইছি। দেখি একজন পারো কিনা। এটা কি হবে বলো? কেউ পারতেছো না? কিছুক্ষণ আগেই তো আমি পড়াইলাম যে গভর্নর হাউস নাম ছিল কি? গভর্নর হাউস নাম ছিল বঙ্গভবনের পাকিস্তান আমলের নাম। তাহলে দেখো তো দেখি গভর্নর হাউস কোথায় আছে? গভর্নর হাউস আছে কতে, তার মানে অ্যান্সার হইলো ক। অ্যান্সার কি? অ্যান্সার ক। ঠিক আছে, ওকে। এখন দেখো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সংহতির প্রতীক কে? এই যে এবার দেখো, জাতীয় নিরাপত্তা এবং সংহতি। হ্যাঁ, নিরাপত্তা মানে কি? আমাদের সার্বভৌমত্ব। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে সার্বভৌমত্ব কোন বিভাগের দায়িত্ব, সেই বিভাগের প্রধান হইল এটার প্রধান হবে। তাহলে কি হবে দেখো? প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নাকি সেনাপ্রধান? তাহলে আমরা কি দেখলাম? নিরাপত্তা কার কাজ? শাসন বিভাগের কাজ। শাসন বিভাগের প্রধানকে, শাসন বিভাগের প্রধানকে আমরা তো কিছুক্ষণ আগেই বললাম, কে? প্রধানমন্ত্রী, তাই না? তার মানে অ্যান্সার প্রধানমন্ত্রী। বুঝতে পারছো? অ্যান্সার প্রধানমন্ত্রী। ওকে, ওকে। এখন আমরা এই শাসন বিভাগের কেন্দ্রীয় মাঠ পর্যায়ে এগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, মানে ধরো এই যে তোমাদের মেম্বার, চেয়ারম্যান, এরাও তো একটা শাসন বিভাগের পার্ট। হ্যাঁ, তো তারা কোন লেভেলের পার্ট? তারা মাঠ পর্যায়ের পার্ট। সেই মাঠ পর্যায়ের প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে আমরা জানবো। দেখো বাংলাদেশে এখন সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা কয়টি? 26টা আছে। এটা আগে 28টা ছিল, 29টা ছিল প্রথমে, তারপরে 28টা করা হয়েছে, তারপর 27, এখন 26টা আছে। হ্যাঁ, প্রশাসনের স্নায়ু কেন্দ্র হচ্ছে সচিবালয়। সচিবালয় হচ্ছে প্রশাসনের স্নায়ু কেন্দ্র। এটা মাথায় রাখবা। সচিবালয় থেকে সবকিছু মোটামুটি ধীরে 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 নিচের দিকে ধাবিত হয়। বাংলাদেশের মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে বলা হয় কাকে? মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান
কাকে? সচিবকে বলা হয়। সকল মন্ত্রণালয়ের কাজ সমন্বয় করে, সকল মন্ত্রণালয় মানে মন্ত্রীদের কাজ সমন্বয় করে একসাথে করে কে? সেটা হইলো সচিব। ওকে, তারপরে কি দেখো, এই যে অধিদপ্তরে যারা দায়িত্ব থাকে তাদেরকে বলা হয় মহাপরিচালক। ওকে, যে কোনো অধিদপ্তর আছে না, যে এইরকম মাদকদ্রব্য অধিদপ্তর, এইরকম অধিদপ্তর যেগুলো আছে সেগুলার যারা নিয়োজিত থাকে বা প্রধান দায়িত্ব থাকে তাদেরকে বলা হয় মহাপরিচালক। হ্যাঁ, তারপর দেখো ক্রমবিন্যাস অনুসারে জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় স্তর, জেলা প্রশাসন। ওকে, এগুলা আছে। তারপরে এই যে এইখান থেকে এগুলা আসে, পরীক্ষাতে আসে। ওকে, তারপরে এই যে পিডব্লিউডি এর পূর্ব নাম কি ছিল, এগুলা চেঞ্জ হওয়ার ফলে রিসেন্ট প্রশ্ন চলে আসছে। বাংলাদেশের রাজধানী কি, এগুলা তো জানো, বাংলাদেশ কতবার রাজনীতি হয়েছে? 5 বার। এগুলা তো রাজধানী আমরা আগেও পড়ছি, হ্যাঁ, ইতিহাসের মধ্যে আমরা পড়ে আসছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল কতবার? 4 বার। এগুলা পড়ে আসছি আমরা। তারপরে কি দেখো, ঢাকার নিকটবর্তী জেলা কি? মানিকগঞ্জ। এগুলো সবগুলাই এইখানে দেয়া আছে, হ্যাঁ, এগুলা আছে। ওকে, তো এইখান থেকে কিছু জিনিস তোমরা বেসিক জিনিস জানবা, এগুলো পরীক্ষাতে আসে না, যে কয়টা বিভাগ আছে, কয়টা জেলা আছে, কয়টা চট্টগ্রামে কয়টা কি বলে জেলা আছে, ঢাকাতে কতগুলা জেলা আছে, এগুলো পরীক্ষাতে আসে না, এগুলো আগে আসতো। সো যেগুলো আসতো সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, যে মাগুরা হচ্ছে কোন বিভাগের মধ্যে অবস্থিত, হ্যাঁ, লোকেশন রিলেটেড। তো এগুলো তখনই আসে যদি কোনো একটা লোকেশনে খুব বড় একটা ইভেন্ট হয়েছে বা বড় একটা কোনো কিছু ঘটছে, সেই প্রেক্ষাপট থেকে এগুলো আসে, তাছাড়া কিন্তু আসে না। ওকে, সো এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। ওকে, তো এইগুলা সবগুলা এখান থেকে দেখবা। ওকে, তো দেখো এই যে বাংলাদেশের সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা কয়টি? আমরা দেখলাম 26টা। হ্যাঁ, এগুলা আসে, এগুলা আসে। তারপরে বাংলাদেশের দেখো প্রশাসনিক স্তর 9 কোনটা? প্রদেশ বাংলাদেশের কোনো প্রশাসনিক স্তর নয়। প্রদেশ কি স্তর? না, প্রদেশ স্তর না। আমাদের দেশে তো কোনো প্রদেশ নাই, আমাদের দেশে বিভাগ আছে, জেলা আছে, উপজেলা আছে, কিন্তু প্রদেশ নাই, প্রভিন্স নাই। ওকে, তারপরে দেখো এগুলা হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আর কি। হ্যাঁ, এটা জাহাঙ্গীরনগরে আসছে। ওকে, এখন দেখো এখানে স্থানীয় সরকার ব্যবস্থা। ওকে, আমরা লোকাল গভর্নমেন্ট সম্পর্কে এখন জানার ট্রাই করবো। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের কিভাবে চলে সেটা আমরা দেখবো। স্থানীয় সরকার ব্যবস্থা হইলো স্থানীয় সরকার ব্যবস্থা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে আরোপিত বিভিন্ন নির্দিষ্ট ক্ষমতা দেওয়া, মানে স্থানীয় লোকজনদেরকে আসলে উপর থেকে কিছু নির্দিষ্ট ক্ষমতা দেওয়া, নির্দিষ্ট ক্ষমতা, সব পাওয়ার না, সেগুলাই হচ্ছে স্থানীয় সরকারের। এই ক্ষমতার অনুসারে ছোট বড় বিভিন্ন ঝামেলা সলভ করে দেওয়া, এটাই হচ্ছে স্থানীয় প্রশাসনের মেইন কাজ। এখন আমরা এই স্থানীয় প্রশাসনটা আসলে কিভাবে কাজ করে, এটাই কি নামে ডাকা হয় সেটা আমরা দেখবো। এই স্থানীয় প্রশাসনকে স্থানীয় সরকার নামে ডাকা হয়। বাংলাদেশে বর্তমানে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। হ্যাঁ, তো এইখান থেকে আরো কিছু বেসিক তথ্য আছে, এগুলা চেঞ্জ হবে, যে বাংলাদেশে কতগুলা গ্রাম আছে ওগুলা বাদ। স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কি জানো? সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ওই যে দেখো না, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, এইগুলা কি হয়? নির্বাচন হয়, তাই না? বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর হয়। তো এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে পড়ে যায়, মানে ইউনিয়ন নিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা মেইনলি কাজ করে, সেইগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, দেখো এই যে ইউনিয়ন পরিষদ, সবচেয়ে ছোট ইউনিয়ন কোথায়? সেন্ট মার্টিন। এগুলা পরীক্ষাতে আসে না এখন আর, এখন জিকের প্যারান্ড একটু হাই লেভেল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, তারপরে কি দেখো এই যে ইউনিয়ন পরিষদে 3টি মহিলাদের আসন আছে। হ্যাঁ, তোমরা দেখবা এরকম করে নর্মালি কয়টা, মানে ওয়ার্ড থাকে কয়টা? 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডে 9টা মেম্বার থাকে। আবার 3 জন হচ্ছে, মানে একটা ওয়ার্ডের জন্য হচ্ছে 3টা ওয়ার্ডের জন্য 1 জন করে মহিলা মেম্বার থাকে। তো সেই মহিলা মেম্বার গুলাকেই যদি তুমি হিসাব করে দেখো, নর্মালি একটা ইউনিয়নের মধ্যে কতগুলা মেম্বার থাকে? নর্মালি 9টা, তাই না? এখন এই 9টা মেম্বার, তারপরে 3টা হইলো এই যে কি বলে সংরক্ষিত আসন থেকে মহিলা মেম্বার যারা আছে, হ্যাঁ, আর একজন চেয়ারম্যান, এই টোটাল 9, 10, 13 জন নিয়ে মোটামুটি স্থানীয় সরকার কাঠামোটা গঠিত হয়। তো সেটাই এখানে বলা আছে। দেখো এই যে ইউনিয়ন পরিষদে কয়টি? 3টি মহিলা আসন সহ মোট 13টি সংসদ সদস্য দ্বারা, মানে 13 জন সদস্য দ্বারা ইউনিয়ন পরিষদটা গঠিত হয়। হ্যাঁ, তার মানে 13 জনকে যদি আমরা ভাগ করি, 9 জন হইল মেম্বার, ছোট থেকে লিখি, 3 জন হইল মহিলা মেম্বার, 9 জন হইল 9টা ওয়ার্ড থেকে মেম্বার, আর 1 জন হইল চেয়ারম্যান। এই টোটাল 13 জন নিয়ে একটা ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ওকে, এটা তো আগেই পড়ার কথা, এগুলো আমাদের ইন্টারমিডিয়েটের বিষয় ছিল। ওকে, তো এই যে এখানে লেখা আছে, দেখো এই যে প্রতি 3 ওয়ার্ড মেলায় 1 জন করে কি হয়? মহিলা সেখানে নির্বাচিত হয়, তাই না?
মহিলা সেখানে নির্বাচিত হয়। স্থানীয় সরকার ব্যবস্থা স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এখন দেখো এখানে ন্যূনতম বয়স কত। তুমি যদি ধরো পড়াশোনা করতেছো, করতে করতে মনে হইলো যে না তুমি এখন নির্বাচন করতে চাও, তুমি নির্বাচন করতে পারবা। এই দেখো স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার জন্য তোমার 25 বছর লাগবে। তার মানে ধরো তোমার অনার্স কমপ্লিট করা লাগবে। হ্যাঁ, অনার্স কমপ্লিট করলে তারপরে তুমি গিয়ে নির্বাচন করতে পারবা। সেগুলা এখানে তথ্য দেওয়া আছে। তারপরে দেখো এই যে উপজেলা নির্বাহী পরিষদে বা ইউএনওকে কি বলা হয়, নির্বাহী পরিষদের প্রধানকে কি বলা হয়, উপজেলা কি বলে ইউএনও বলা হয়। তো এগুলা বেসিক তথ্য এখান থেকে দেওয়া আছে। হ্যাঁ, তারপর দেখো দেশের সর্বশেষ পৌরসভার নাম কি, শ্যামনগর, সাতক্ষীরা। ওকে, সেইগুলা জিনিস এইখান থেকে দেওয়া আছে। বাংলাদেশে বর্তমানে 12টি সিটি কর্পোরেশন আছে। তারপরে দেখে সিটি কর্পোরেশন হইলো মানে সর্বশেষ ময়মনসিংহ, সর্ববৃহৎ হলো গাজীপুরের সিটি কর্পোরেশন। বাংলাদেশের সিটি কর্পোরেশনে কি বলে, সিটি মেয়রগণ সরাসরি নির্বাচনে নির্বাচিত হয়। সবাই এখন নির্বাচনে নির্বাচিত হবে। ওকে, এখন আর আলাদা কোনো কিছু নাই। এগুলা বেসিক তথ্য এখান থেকে দেখবা। তো এই যে এখানে দেখো কি বলা আছে, স্থানীয় সরকার কি হইলো, স্থানীয় সরকার হইলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কোনো দেশের বিভিন্ন এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে ভাগ করে আরোপিত নির্দিষ্ট ক্ষমতা নিয়ে গঠিত একটা সরকার ব্যবস্থা। তার মানে এটার অ্যান্সার হইলো ঘ। ঠিক আছে, এটার অ্যান্সার হইলো ঘ। বুঝতে পারছো? তারপরে দেখো বাংলাদেশে কতটি স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম 3 স্তর বিশিষ্ট কি আছে সরকার ব্যবস্থা চালু আছে। তার মানে অপশন কি, অপশন হইলো ক নম্বর, এই যে ক। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলা পরীক্ষাতে আসবে। ওকে, এখন আমরা দেখি কূটনীতি এবং পররাষ্ট্রনীতি। হ্যাঁ, মানে আমাদের যেহেতু আমরা শাসন বিভাগ পড়তেছি, শাসন বিভাগের সাথে কি মন্ত্রণালয় কানেক্টেড। এখন মন্ত্রণালয় থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয় এমনিতে আসে। তো এইখানে দেখো বাংলাদেশে 61টি দেশে বিভিন্ন কি আছে, কূটনৈতিক মিশন বা দূতাবাস আছে। বিদেশে বাংলাদেশে 81টি কূটনৈতিক মিশন আছে। হ্যাঁ, 61টি দেশে টোটাল 81টি কূটনৈতিক মিশন আছে। তো এগুলো বাড়বে বা আরো কমতেও পারে। হ্যাঁ, তো এইটা। তারপরে দেখো প্রথম হাই কমিশনার কে ছিল বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায়, মানে কূটনৈতিক না হয়েও তিনি হাই কমিশনার ছিলেন। মহিলাগুলার নাম আসলে বেশি আসে। তো নারীদের হাই কমিশনার কে ছিলেন প্রথম, তাহমিমা হক ডলি। ওকে, তারপরে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম নারী দূতাবাস ছিলেন হলো মাহবুবা হক চৌধুরী। হ্যাঁ, মাহমুদা হক চৌধুরী, এগুলো মনে রাখবা। ফরেন সার্ভিসে যোগ দেওয়া বাংলাদেশের প্রথম নারী মহিলা কূটনৈতিক হইল নাসিমা ফেরদৌস। তো এই 3 জনের নাম তুমি মনে রাখবা যদি ফরেন রিলেটেড কোনো কিছু প্রশ্ন আসে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হয়। তারপরে কি দেখো বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নাম হইল ব্রুয়ার। এখন দেখো এই যে অস্ট্রেলিয়ায় কেন তুমি পড়তেছো, কারণ এইটা ধরো রিসেন্ট কোনো একটা বিষয়ের সাথে কানেক্টেড আছে। সো পরীক্ষাতে কেমনে প্রশ্নগুলো আসে, পরীক্ষাতে আসে এইভাবেই যে তুমি কোন দেশের হাই কমিশনার নিয়ে পড়বা। ধরো ইতালির সাথে কোনো আমাদের একটা ডিল হইতে পারে সামনে। হ্যাঁ, তো কি বলে প্যাট্রিসিয়া ড্রুসাই, তিনি তো মনে হয় বাংলাদেশে লাস্ট এই আজকে কত, এই 30 তারিখে এসে গেছিলেন, তাই না? তো তিনি এসে যে ডিলটা আমাদের সাথে করতে যাচ্ছেন, আমাদের সাথে লোকবল 5 লাখ তার বেশি লোকবল নেওয়ার কথা। তো এগুলো নিলে কিন্তু একটা বড় ডিল হবে এবং তখন হাই কমিশনের বিষয়টা চলে আসবে। তখন তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ইতালিয়ার হাই কমিশনারের নাম কি, ইতালির হাই কমিশনার যে বাংলাদেশে নিযুক্ত আছেন বা বাংলাদেশের যে ইতালিতে নিযুক্ত আছেন। তো সাম্প্রতিক প্রশ্নগুলো আসলে কোনো একটা হট টপিকের উপর ডিপেন্ড করে চলে আসে। ঠিক আছে, তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। ওকে, তারপরে কি দেখো এই যে এখন পাসপোর্ট নিয়ে যদি আমরা জানি যে বাংলাদেশে 28 শ্রেণীর ব্যক্তি আসলে পাসপোর্ট লাভ করতে পারে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ই পাসপোর্ট বাংলাদেশই প্রথম চালু করছে এবং 119তম দেশ হিসাবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে দিয়েছে। ঠিক আছে, এগুলা। আর আমাদের পাসপোর্টে 38 ধরনের সুবিধা আছে। কত ধরনের? 38 ধরনের। এই ইনফরমেশনগুলো কিন্তু জানতে হবে। ই পাসপোর্ট অনেক বেশি ইফেক্টিভ এখন। হ্যাঁ, অত হ্যাসেল নাই, ঘুষ দেওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না, তাই না? এখন দেখো এই যে এখানে কিছু তথ্য দেওয়া আছে। বাংলাদেশে সফরকারী বিদেশ থেকে কারা আসছে, প্রথম কোন সরকার প্রধান, কখন আসছে। হ্যাঁ, এগুলা তোমরা একটু করে দেখবা। ওকে, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন আছে। বাংলাদেশের শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি, তিনি হচ্ছে ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। প্রশ্ন আসতে পারে যে কে ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য কি করছিলেন, প্রচেষ্টা চালিয়েছিলেন? জিয়াউর রহমান। ওকে, এগুলা মাথায় রাখবা। আর বাংলাদেশের প্যালেস্টাইন ইস্যু সম্পর্কে, বাংলাদেশের নীতি প্যালেস্টাইন সম্পর্কে। আর ইসরায়েলের সাথে এই জন্য আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, কারণ আমাদের সাপোর্ট প্যালেস্টাইনকে দেওয়া হয়। ঠিক আছে, এটা
এগুলা তোমরা একটু করে পড়বা। ওকে, আচ্ছা দেখো এই যে বলা আছে বর্তমানে কতটি দেশে বাংলাদেশের দূতাবাস আছে, এগুলা মানে আসে। এই যে সাম্প্রতিক প্রশ্ন দেখো একটা চাকরি পরীক্ষাতে আসছিল 61টি দেশে 88 টাইপের। হ্যাঁ, তারপরে কি দেখো এখানে বাংলাদেশে কত শ্রেণীর ব্যক্তি কি বলে রাজনৈতিক মানে কূটনৈতিক পাসপোর্ট লাভ করতে পারে আর কি। আমরা তো দেখলাম কত 28 ধরনের, তাই না? তারপরে কি দেখো ওকে, এখন দেখো আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশ আসলে কিভাবে আন্তর্জাতিক সংস্থায় বিভিন্ন কাজ করে। ওকে, দেখো বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক কোন সংস্থায় লাভ করে, তার নাম হইল কমনওয়েলথ। কমনওয়েলথের সংস্থার পদ বাংলাদেশ প্রথম লাভ করে। তার মানে প্রথম কোথায় কমনওয়েলথে আন্তর্জাতিক সংস্থার মানে সদস্য হিসাবে তারা পদ লাভ করে, কারা? বাংলাদেশ। ওকে, এটা আসে কত তারিখে? 18 এপ্রিল 1972 সালে। এগুলো মাথায় রাখবা। তারপরে কততম দেশ? বাংলাদেশ হলো 32তম দেশ। সিপিএ কমনওয়েলথ প্রিলিমিনারি অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এটা 2003 সালে বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হয়। এগুলো কমনওয়েলথ সম্পর্কে। বাংলাদেশ IMF এর কত সালে সদস্য লাভ করে? 72 সালে। ILOর কত সালে? হ্যাঁ, 72 সালে। ওকে, তো এই যে IMF ইন্টারন্যাশনাল মনিটারি কি বলে IMF, তাই না? তারপরে হইলো এই জায়গাতে কি পরেটা গেল ILO, লেবার অর্গানাইজেশন, লেবার নিয়ে যারা কাজ করে। তো এইগুলাতে আমরা অলরেডি যুক্ত হয়ে গেছি 1972 সালে। ওকে, তারপরে কি দেখো বিশ্ব ব্যাংকের সদস্য লাভ করে, ওয়ার্ল্ড ব্যাংকের কত সালে? 1972 সালে। এগুলো আসে। ফাও এর, হ্যাঁ, কৃষি রিলেটেড যেটা আছে তাতে আমরা 1973 সালে জয়েন করি। তো এগুলো অনেক সময় আসে। পাশে প্রথম কি বলে সম্মেলন ছিল যোগদান করা কোথায়? আলজিয়ার্সে, ন্যামের সম্মেলন। ন্যাম বলতে এই যে ন্যাম। হ্যাঁ, ওকে, দেখো আমরা ইসলামী সহযোগিতার OIC এর, হ্যাঁ, কি বলে সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। OIC এর হচ্ছে দ্বিতীয় সম্মেলন কোথায়? বাংলাদেশ কি বলে দ্বিতীয় সম্মেলনেই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। এগুলো আছে। ওকে, তারপরে কি দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন নাই, এগুলো একটু করে জানবা। বাংলাদেশ কত সালে কোথায় সদস্য লাভ করে আর কি, এগুলো দিয়ে আছে। এগুলো আমরা ইন্টারন্যাশনালে পড়ে আসছি অলরেডি। তারপরেও এইখানে আসলে রিলেটেড চলে আসে, ফরেন বিষয়ে কথা বললে তখন চলে আসে। ওকে, এই জন্য এগুলো সব পড়বা। এই যে এগুলো দেখো 41তম ভাষণে হুমায়ুন কবির হচ্ছে অধিবেশনে জাতিসংঘে তিনি ভাষণ দেয়, বাংলাদেশ থেকে 2 বার নিরাপত্তা পরিষদের সদস্য লাভ করে। হ্যাঁ, এগুলা আমরা অলরেডি আগে পড়ে আসছি। তো তোমরা এগুলো একটু করে দেখবা, তাইলে এখানকার তোমাদের প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। দেখো এই যে কমনওয়েলথের কততম সদস্য? 32তম। আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম 32তম সদস্য হিসাবে আমরা কমনওয়েলথে সর্বপ্রথম কত আন্তর্জাতিক সংস্থায় আমরা সদস্য পদ পাই। ওকে, এগুলা আসে পরীক্ষাতে। কত সালে দেখো IMF এর সদস্য লাভ করি? 1972 সালে। এগুলো আমরা দেখছি। কোথায়? এই যে আলজিয়ার্সে আমরা জয়েন করি, সেটা এখানে বলা আছে। হ্যাঁ, এই যে সর্বপ্রথম কোন ন্যাম সম্মেলনে আমরা যোগদান করি। হ্যাঁ, এগুলা আমরা দেখছি। এখন আমরা পড়বো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে। বাংলাদেশে তো বিভিন্ন বাহিনী আছে, তাই না? বিভিন্ন বাহিনী আছে, র্যাব, পুলিশ। তো এই বাহিনীগুলো সম্পর্কে যা তথ্য সবগুলা এখানে। এবং কতটুকু পড়তে হবে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না। হ্যাঁ, যদিও বাহিনী নিয়ে আসলে বাহিনীর উপর তো মানুষ বিরক্ত, এই জায়গা থেকে প্রশ্ন আসার চান্স কম আছে। তারপরেও আমাদেরকে জানতে হবে। ওকে, তারপরেও আমাদেরকে জানতে হবে। তো দেখো এখানে আমরা কি কি পড়বো, কি বলা আছে দেখো। 1861 সালে বাংলাদেশে কি পুলিশ আইন প্রণীত হয়। আর এই জিনিসগুলো আসলে নর্মালি কাদের কাজে লাগে? এগুলো হচ্ছে জবের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। হ্যাঁ, BCS এর ক্ষেত্রে। কারণ যারা প্রশাসন ক্যাডারে যায় তাদের তো এইসব বিষয় খুব ভালো করে নলেজ থাকা লাগে, এই জন্য এগুলো খুব ভালো করে জানা লাগে। তারপরে আমরা কিছু সম্পর্কে জানবো, যেমন বাংলাদেশের প্রথম নারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে কি? এলিজা শারমিন। ওকে, বাংলাদেশে কতগুলো থানা আছে? ভারপ্রাপ্ত প্রধানের নাম কি? OC। হ্যাঁ, তারপরে মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ চালু হয় কত সালে? ওকে, তো মেট্রোপলিটন নিয়ে আসলে কনফিউশনে কিছু নাই। মেট্রোপলিটন হইলো মহানগর এলাকার জন্য। হ্যাঁ, মেট্রোপলিটন এলাকার জন্য জাস্ট মেট্রোপলিটন নামটা অ্যাড করা হয়। পাওয়ার তারা যে অনেক বেশি পায় তা না। এটা এইখানে এগুলা আছে। দেখো এই যে রাস্তায় ট্রাফিক আইন, এগুলা জ্বলে, এগুলার কালার কি কি অনেক সময় আসে। হ্যাঁ, লাল হলুদ, তারপরে হচ্ছে সবুজ হলুদ লাল। হ্যাঁ, এটা মাথায় রাখবা। ওকে, মাঝখানে সবুজ, 2 পাশে হলুদ, 2 পাশে লাল, এইভাবে মনে রাখবা, তাহলে মাথায় রাখবে। হলুদের মাঝে এখানে সবুজ, 2 পাশে লাল, এই সিকোয়েন্সটা মাথায় রাখবে। এটা অনেক সময় পরীক্ষাতে আসে। র্যাব আইন কত সালে পাশ করা হয়? 3 সালে এবং 4-এ এটা কার্যকর করা হয়। ওকে, র্যাবের পূর্ণরূপ কি? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এগুলো আছে। হ্যাঁ,
এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। পুলিশ একাডেমি কোথায়, এইটা অনেকবার আসে। তারপরে এয়ারফোর্স ট্রেনিং কোথায়, যশোরে। পুলিশ একাডেমি কোথায়, সারদা, রাজশাহীতে। এগুলো সবগুলো আসে। বাংলাদেশে হচ্ছে সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিজিবি, বর্ডার গার্ড। ওকে, এগুলা সবগুলা এখান থেকে আসে। এগুলা তোমরা একটু দেখবা। ওকে, তারপরে এই যে এইটা দিয়ে এবার তোমাদের প্রশ্ন আসবে, এই বিডিআর বিদ্রোহ। ওকে, বিডিআর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ কবে সংগঠিত হয়? 2009 সালের কত 25 এবং 26শে ফেব্রুয়ারি। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে তোমাদের প্রশ্ন আসবে। ওকে, 25-26 মানে ওই 2 দিন ধরে, মানে 25 তারিখে শুরু হয়। ওকে, তো স্পেসিফিক যদি বলি 25 তারিখ। এই জন্য কিন্তু 25 ফেব্রুয়ারিকে পিলখানা হত্যা দিবস বলা হয়, কারণ পিলখানাতেই কি হয়েছিল, বিডিআর বিদ্রোহটা সংগঠিত হয়েছিল। ওকে, তো এইখানে দেখো বর্ডার গার্ড হচ্ছে বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত, এইখানে কোস্ট গার্ড কোথায়, এগুলো আসে পরীক্ষাতে। ওকে, বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় কত সালে? 1974 সালে। এগুলা, হ্যাঁ, ওই যে ওসি ভারপ্রাপ্ত প্রধানের নাম কি। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে। প্রতিরক্ষা, এখানে কি বলা আছে? বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21 নভেম্বর। বাংলাদেশে হচ্ছে সোর্ড অফ অনার পুরস্কার প্রথম পায় কে? মার্জিয়া ইসলাম। হ্যাঁ, মার্জিয়া ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল হইল কে? সুসানে গীতি। ওকে, এগুলা এই যে সুসানে গীতি। তারপরে সেনাবাহিনীর দ্বারা পরিচালিত বিভিন্ন অপারেশন আছে, যেমন হচ্ছে অপারেশন ক্লিন হার্ট। হোলি আর্টিজনে একটা তারা অপারেশন চালাইছিল, অপারেশন থান্ডার ব্লেড। হ্যাঁ, থান্ডার বোল্ট। যখন হচ্ছে হোলি আর্টিজনে হামলা কত সালে? 16 সালে হয়েছিল না? হ্যাঁ, সেই হামলার বিরুদ্ধে তাদের পরিচালিত অভিযান। এই যে এগুলা, ঠিক আছে, এগুলাকে বলা হয় বিভিন্ন অভিযান। ওকে, তারপরে দেখো এই যে 2 জুলাই গুলশানে বিভিন্ন এই যে এগুলা থান্ডার বোল্ট, এগুলো পরিচালনা করা হয়। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন সদস্য বিমান দুর্ঘটনায় নিহত। এগুলা রিসেন্ট বিষয় নিয়ে। ওকে, এগুলা তোমরা একটু করে দেখবা। বাংলাদেশে দেখো এই যে এগুলো আসে। প্রথম রণতরীর নাম কি? বিএনএস পদ্মা। হ্যাঁ, তারপরে প্রথম যুদ্ধ জাহাজের নাম হচ্ছে বনৌজা পদ্মা। এগুলা মাথায় রাখবা, এগুলা পরীক্ষাতে আসে। ওকে, এগুলা পরীক্ষাতে আসে, খুবই আসে। তারপরে এই যে এখান থেকে এটা বাংলাদেশে এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়? যশোরে। হ্যাঁ, বাংলাদেশে অস্ত্র তৈরি হয় কোথায়? গাজীপুরে। ওকে, বাংলাদেশের যত অস্ত্র আছে সবগুলো অস্ত্র কারখানা কোথায়? গাজীপুরে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, এইখান থেকে এই প্রশ্নগুলো। বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? দেখো আসছে, আমি তো কিছুক্ষণ আগে দেখলাম কি, জেনারেল, তাই না? তারপরে কি দেখো এই যে জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত? জাহানাবাদ কোথায়? খুলনায় অবস্থিত। খুলনা জাহানাবাদ, এগুলো ওইটার মধ্যে তোমরা পাবা। ওকে, তারপরে এখন ডাক টেলি এবং তথ্য প্রযুক্তি। যেহেতু আমরা এই ডাক টেলি এবং তথ্য প্রযুক্তির মধ্যে আছি, আর এইটা থেকে তোমাদের বিউপিতে ভালো প্রশ্ন আসে। হ্যাঁ, এই ডাক টেলি যোগাযোগ এগুলা নিয়ে বিউপির জিকেতে অনেক বেশি প্রশ্ন আসে। সো এটা খুবই ভালো করে পড়বা। ওকে, কি কি দেওয়া আছে দেখো। 20 ডিসেম্বর 1971 সাল থেকে বাংলাদেশের সর্বপ্রথম ডাক বিভাগের কার্যক্রম শুরু হয়। এই প্রথম ডাক বিভাগের কি? বিমান মল্লিক। বিমান মল্লিক হচ্ছে বিমান মল্লিকের ছবি ছিল প্রথম ডাক মল্লিক ডাকে। তারপরে এই যে স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাক ডিজাইনার কে? বিপি হচ্ছে কি? চিন্টনিস। ওকে, তারপরে হচ্ছে ডাক টিকিটে হচ্ছে শহীদ মিনারের ছবি অ্যাড করা হয় পরবর্তীতে। তার পোস্টাল কোড কত? পোস্টাল কোড কবে চালু করা হয়? বিভিন্ন দেখবা পোস্টাল কোড, মানে ডাক ঘরের পোস্টাল কোড আছে। হ্যাঁ, ওই কোডটা দিলেই তোমার ডাক ঘরের নাম অটো চলে আসবে, তো সেটাই পোস্টাল কোড, মানে পোস্ট কোড, পোস্ট অফিসের কোড। ওকে, এগুলা এখান থেকে একটু করে তোমরা দেখবা, এগুলা থেকে সরাসরি প্রশ্ন চলে আসে পোস্টাল রিলেটেড। তাদের এই যে মনোগ্রামে কি থাকে? সেবায় আদর্শ। এই প্রশ্নগুলা খুব বেশি আসে। বাংলাদেশের ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম পোস্টার কি? পোস্টমাস্টার জেনারেল। ওকে, তো এগুলা আসে, এগুলা আসবে। ওকে, এগুলা পড়বা, এগুলা প্রত্যেকটাই তোমরা এই জায়গা থেকে পড়বা। আর এইখান থেকে আপাতত এই যে আমাদের বাংলাদেশ স্যাটেলাইট, এগুলো পড়ার দরকার নেই, কারণ এগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম ছিল, এগুলাকে চেঞ্জ করে করা হয়েছে। আর এই স্যাটেলাইট নিয়ে প্রশ্ন কয়েক বছর ধরে একদমই আসে না। ওকে, কয়েক বছর আসে না। এই পোস্টাল চালু হয় কত সালে? 2000 সালে। হ্যাঁ, বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, কয়টা? 4টা, তাই না? 4টা। ওকে, এখন দেখো আমরা আইন বিভাগ, শাসন বিভাগ সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আমরা বিচার বিভাগ জেনে আজকের ক্লাস শেষ করে দিব। ওকে, এখন বিচার বিভাগটা কি? বিচার বিভাগের মেইন কাজ কি বলো? বিচার বিভাগের মেইন কাজ হইল বিচার করা এবং সংবিধানের কোনো প্রবলেম হইলে, হ্যাঁ, আইনের ব্যাখ্যা প্রদান করা। ওকে, এটা কিন্তু বিচার বিভাগ করতে পারে। আইন সংশোধন, আইনের ব্যাখ্যা প্রদান, কোনো পরিবর্ধনের প্রয়োজন হইলে সেগুলা কি করে? বিচার বিভাগ করে। এই দেখো, বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংবিধানের ব্যাখ্যা করা, মানে
ইন্টারপ্রিটেশন করা, হ্যাঁ, কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন করা যে কেন হইল, সবকিছু তো লেখা থাকবে না, বাট এইটা কিভাবে কানেক্টেড, পূর্ববর্তী কোনো প্রেসিডেন্স আছে কিনা, পূর্ববর্তী কোনো ঘটনা আছে কিনা, তার উপর ভিত্তি করে এটাকে কোনো একটা ভালো লজিক্যাল বা গ্রহণযোগ্য বিচার প্রদান করা যায় কিনা, তো এগুলা কিন্তু ব্যাখ্যার মাধ্যমে আসে, ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আসে। তারপরে কি বলা আছে দেখো, বিচার বিভাগের কাজ হইলো দ্বন্দ্ব বিধান করা, মানে দ্বন্দ্ব, কার কি শাস্তি হবে সেইটা। ওকে, বাংলাদেশের প্রথম বিচারপতির নাম কি? এএসএম সায়েম। ওকে, প্রথম বিচারপতির নাম, প্রথম যিনি বিচারপতি ছিলেন। তারপর বাংলাদেশের বর্তমান বিচারপতির নাম কি? সৈয়দ আরাফাত হোসেন। হ্যাঁ, এগুলা কিন্তু আসে। প্রধান মানে বর্তমানে প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত হোসেন। ওকে, রেফাত আহমেদ, সৈয়দ রেফাত আহমেদ। ওকে, তিনি কততম? তিনি 25তম প্রধান বিচারপতি। এগুলো মাথায় রাখবা। কত সালে হয়েছে? ওই যে জুলাই আন্দোলনের পরে 2024 সালের 10ই আগস্ট। ওকে, আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে 8 জন বিচারক নিয়ে এই যে বিচারকের বেঞ্চ যেটা সেটা গঠিত হয়, সে কথা বলা হয়েছে। ওকে, তারপরে দেখো কারাদণ্ড ভোগের সময় থেকে আসামির কি বলে, আসামি দেওয়া পর্যন্ত হচ্ছে দেখো না দেয়, এগুলো আপিল বিভাগের কাজ, এগুলা দেখবা একটু। তারপরে প্রথম মহিলা কি বলে বিচারপতি কে ছিলেন, এগুলা আসে। ওকে, আর এই জায়গা থেকে কিছু জিনিস আছে যেগুলো তোমাদের পড়া লাগবে না, যেমন হচ্ছে এই যে সিআরপিসি কত সালে এগুলো গঠিত হয়, এগুলো চাকরির জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের তেমন পড়া লাগবে না, এই এতটুকু জানলে এখান থেকে হবে। হ্যাঁ, কোন আইনে কি আছে এগুলা আপাতত তোমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, হ্যাঁ, এগুলা থেকে ডিরেক্ট তোমরা প্রশ্ন পাবা না, এগুলা থেকে পাবা না এই যে কোন ওয়ার্ডারে কি হয়। ওকে, এগুলা দরকার নাই, জাস্ট কাজ কি এই যে সংবিধান প্রণয়ন করা, এগুলা একটু করে দেখবো। ওকে, এখন এই জায়গাতে স্পেসিফিক করে দেওয়া আছে যেগুলা বারবার বিভিন্ন পরীক্ষাতে আসছিল। হ্যাঁ, যে দ্বন্দ্ববিধির এততে এই কাজ করলে কি হবে না হবে সেগুলা এখানে দেওয়া আছে। হ্যাঁ, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন এই দেখো, হত্যার শাস্তি যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এটা কোথায় বলা আছে? এটা 1860-এর কি সিআরপিসি তে বলা আছে। ওকে, এগুলা বলা আছে। তারপরে দেখো এখানে কি বলা আছে, সরি 1860-এর একটা পেনাল কোডে বলা আছে। হ্যাঁ, পেনাল কোড মানে দ্বন্দ্ববিধিতে বলা আছে। তারপরে দ্বন্দ্ববিধির কত ধারায় এরকম জালিয়াতের অপরাধের উল্লেখ করা আছে, এগুলো আসে অনেক সময় পরীক্ষাতে। তো আসলে যাতে করে তোমরা পারো এই জন্য এটা একটু করে দেখবা। ওকে, এইখানে সবগুলাই সুন্দর করে করে দেওয়া আছে। হ্যাঁ, এগুলা একটু রিডিং দিবা, তাইলে সবগুলাই তোমাদের মাথায় ঢুকে যাবে। ওকে, যদিও এগুলা থেকে অ্যাডমিশনে অত বেশি তোমরা প্রশ্ন পাবা না, তারপরেও যদি আসে, মানে অ্যাডমিশনের প্রশ্ন আসে হলে এই যে এতটুকু অংশ থেকে, এই যে এতটুকু অংশ থেকে, এই 4 লাইন, এই 4 লাইন না, এই যে আগে যেটা আমরা দেখলাম কোথায়, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এই যে এই পর্যন্ত, এই 4-5 লাইন থেকে প্রশ্ন আসে, পরের গুলাতে অত বেশি প্রশ্ন আসে না। ওকে, এগুলা থেকে আসে না। কার কত বছর ধারায়, মানে কোন ধারায় কি হবে, এগুলা জবের পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, এগুলা জবের পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। তো যাই হোক, আমি যতটুকু যেভাবে যেমনে পড়াইলাম তোমাদের আইন বিভাগ, সাধারণ বিভাগ এবং বিচার বিভাগ সম্পর্কে, ততটুকুই পড়বা, তাইলে তোমাদের আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এটা দেখো এই টাইপের যে প্রশ্নগুলো আসছে, এই যে এগুলো সব মানে এখানে কিছু লেখা নাই, মানে এগুলো তোমাদের অ্যাডমিশনে আসে না। ওকে, দেখো এই যে কত বছর পর্যন্ত হচ্ছে শিশু কাজ করা অপরাধ, হ্যাঁ, এগুলা দ্বন্দ্ববিধি কত সালের আইন, এগুলো। ওকে, এগুলা জানা প্রয়োজন। তো যেখানে যত যেভাবে আমাদের পড়া দরকার আমরা সেভাবেই পড়বো। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো আইন বিভাগ, সাধারণ বিভাগ এবং বিচার বিভাগ এই লেকচারের আমাদের মেইন বিষয় ছিল, এবং এটার সাথে পলিটিক্স হালকা কানেক্টেড। তো পলিটিক্স বলতে আমাদের লোকাল যে পলিটিক্সটা, তো এই রাজনৈতিক বিষয়গুলো আমরা দেখলাম। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরও একটা বাংলাদেশ জিকে পড়বো, আর আন্তর্জাতিক জিকে আমাদের মনে হয় আর 2টা ক্লাস হবে। আর বাংলাদেশ জিকের কয়টা, এটা 8 নম্বর ক্লাস হইল না, আর তোমাদের টোটাল 6টা ক্লাস আছে, তার মধ্যে আন্তর্জাতিকের 2টা, বাংলাদেশের 4টা, এই টোটাল 6টা ক্লাস তোমরা পাবা। এই 6টা হইলেই তোমাদের জিকে সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইটাই। আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এই পর্যন্তই, বাই।